তাহলে শুরু করছি, হ্যাঁ। হেডিং করো। আমাদের আজকে থেকে শুরু হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস। তো এই কমপ্লেক্স অ্যানালিসিসের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ঠিক আছে। কমপ্লেক্স ইন্টিগ্রেশন এর আগে আমরা রিমান ইন্টিগ্রেশন করেছি, তাই না? তো রিমান ইন্টিগ্রেশনে রিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করা হতো। এইবার এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আমাদের কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন করা হবে, হ্যাঁ। তো একটা কোয়েশ্চেনের মাধ্যমেই আমরা ইন্টিগ্রেশনটা শিখবো, কিভাবে একটা কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন করা হয়। কোয়েশ্চেন লেখো তাহলে। ইভালুয়েট ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড বাই জেড মাইনাস আলফা হোল টু দি পাওয়ার এন, যেখানে এম হচ্ছে একটা ইন্টিজার এবং সি যেটা, সেটা ডিনোট করছে একটা সার্কেলকে। সি ডিনোট দ্য সার্কেল। সার্কেলটা হচ্ছে এরকম, মড জেড মাইনাস আলফা ইকুয়াল টু আর। ঠিক আছে। তো ডেফিনিট ইন্টিগ্রাল বা রিমান ইন্টিগ্রেশন করার সময় মনে করে দেখো, ইন্টিগ্রেশনের একটা লিমিট থাকতো, তাই না? ইন্টিগ্রেশন এ টু বি বলতাম আমরা। এক্ষেত্রে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেরকম লিমিট থাকে না, থাকে একটা কার্ভ। বুঝতে পারলে? একটা কার্ভের উপর ইন্টিগ্রেশন করা হয়। বোঝা গেল? এক্ষেত্রে কার্ভটা কি? এক্ষেত্রে কার্ভটা হচ্ছে একটা সার্কেল। হুম। বুঝতে পারলে? আচ্ছা, এইবার হ্যাঁ, এইটা কিভাবে একটা সার্কেল হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিই, তারপর আমি এর সলিউশনটা করছি, হ্যাঁ। তো মড জেড মাইনাস আলফা ইজ ইকাল টু আর, এইটাকে ভাঙতে হবে। আচ্ছা, জেড হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল, সেটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। আর আলফা হচ্ছে একটা ফিক্সড কমপ্লেক্স নাম্বার বা কনস্ট্যান্ট, সেটাকে আমরা এ প্লাস আই বি লিখতে পারি। এখন এটাকে একটু সিম্পলিফাই করো, এক্স মাইনাস এ প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস বি ইজ ইকাল টু আর, তাই তো? আচ্ছা, মডের প্রপার্টি আমরা জানি, মডের ফর্মুলা আমরা জানি। মড মানে হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার
ইজ ইকাল টু আর এল স্কোয়ার। বোঝা গেল? তো এইটা অবশ্যই একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলের সেন্টার কোথায় বলতে পারবে? এই সার্কেলের সেন্টারটা কোথায়? আর রেডিয়াসটাই বা কত? এই যে এ কমা বি, এটা হচ্ছে সেন্টার, এবং আর হচ্ছে আমাদের রেডিয়াস। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এই জিনিসটাকে কেন একটা সার্কেল বলা হচ্ছে। এইবার আমরা এই সার্কেলের উপরে এই ইন্টিগ্রেশনটা করব। হ্যাঁ, তো কমপ্লেক্স ইন্টিগ্রেশন করার একদম বেসিক যে আইডিয়া, সেটা হচ্ছে যে এই যে কার্ভটা দেওয়া রয়েছে, সেই কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশনটা নিয়ে। হুম, লেখো তাহলে। দা প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ। ঠিক আছে? কার্ভটার প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? প্যারামেট্রিক ইকুয়েশন জেড মাইনাস আলফা সমান আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে? লক্ষ্য করে দেখো, এর বোথ সাইডে যদি মড নিয়ে নাও, তাহলে ডান দিকটা কি হবে? অবশ্যই আর হয়ে যাবে, তাই কি না? কেন? কারণ ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার এইটার যখনই মডিউলাস করব, সেটা অ্যাকচুয়ালি ওয়ান হয়ে যাবে, সুতরাং ডান দিকে আর থাকবে। বুঝতে পারলে? তাহলে সার্কেলের ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন নেওয়ার নিয়ম হচ্ছে কিন্তু এই সেম। হ্যাঁ, জেড মাইনাস আলফা সমান ডান দিকে যেটা থাকবে সেটা, তার সঙ্গে ই টু দি পাওয়ার আই থিটা। বুঝতে পারলে? যেখানে থিটার মান যেটা, সেটা অবশ্যই 0 থেকে 2 পাই এর মধ্যে থাকবে। সো এখান থেকে আমরা এটাকে যদি একবার ডেরিভেটিভ করি, তাহলে ডিজেড পেয়ে যাচ্ছি। ডিজেড সমান হয়ে যাচ্ছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা সঙ্গে হচ্ছে ডি থিটা। ঠিক আছে? এখন এই মানগুলো তুমি গিভেন ইন্টিগ্রেশনে বসিয়ে দাও। দেয়ারফর ইন্টিগ্রেশন ওভার সি দিস, মানগুলো বসিয়ে দাও। ডিজেড মানে হচ্ছে আর আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। জেড মাইনাস আলফা মানে আর ই টু দি পাওয়ার আই থিটা হোল টু দি পাওয়ার এম। ওকে? আর সি কার্ভের ক্ষেত্রে থিটার মান দেখো 0 থেকে 2 পাই পর্যন্ত যাচ্ছে। তার মানে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন থিটা ইজ ইকুয়াল টু 0 to 2 পাই। বুঝতে পারলে? ভালো করে দেখো। তাহলে আমাদের যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা ছিল, সেইটাকে আমরা কিন্তু একটা রিয়াল ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিতে পারলাম। কিভাবে? না, যে কার্ভটা দেয়া ছিল সেই কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমরা কিন্তু এইভাবেই সলভ করব। এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন সলভ করার একদম বেসিক আইডিয়া। যে কার্ভটা দেয়া থাকবে তার প্যারামেট্রিক ইকুয়েশন ধরলেই আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা একটা রিয়াল ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়। এবার এই ইন্টিগ্রেশনটা করা একদম ইজি ব্যাপার।
এখান থেকে দেখো আমাদের আই বাইরে বেরিয়ে যাচ্ছে আর নিচে থাকছে r⁻m-1। ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকছে, থিটা সমান 0 to 2 পাই, e⁻ কি থাকছে বলো, আই কমন নিলে 1 - m θ d θ। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি কি হবে, কি বোঝা গেল নাকি না? তোমার সাউন্ডটা এরকম হচ্ছে কেন? মাইক্রোফোনটা ঠিক করো। আচ্ছা, এইবার এখানে আমরা দুটো কেস করব। কেস 1, যদি এম এর মান 1 হয় তাহলে কি হবে? তো যদি এম এর মান 1 হয়, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে এইরকম, ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড বাই জেড মাইনাস আলফা, এম এর মান 1। আচ্ছা, একইভাবে তুমি এই যে এখানে এখানে এম এর মান 1 বসিয়ে দাও, এখানে এম এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ বলো, আই ইন্টিগ্রেশন 0 to 2 পাই, শুধুমাত্র ডি থিটা পড়ে থাকছে, তাই কি না? এটা ইন্টিগ্রেশন করলে কত হবে বল? কত আসছে আফটার ইন্টিগ্রেশন? 2 পাই। ঠিক আছে, তার মানে এম এর মান যখন 1 তখন আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয়ে গেল 2 পাই। এইবার হচ্ছে কেস 2। কেস 2 তে আমি নিচ্ছি m নট ইকাল টু 1। হ্যাঁ, এম এর মান 1 বাদ দিয়ে যা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? আই বাই r⁻m-1 ইন্টিগ্রেশন 0 to 2 পাই e⁻i 1 - m থিটা ডি থিটা, তাই তো? হুম, তার মানে আই বাই r⁻m-1, এটার ইন্টিগ্রেশন করো। উপরে থাকবে e⁻i 1 - m থিটা, আর নিচে কি থাকবে বলো? নিচে কি থাকবে? আই 1 - m, ঠিক কিনা? 0 থেকে 2 পাই। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাও, একটা আই কেটে গেল, 1 - mটাকে বাইরে বার করে লিখলাম। আচ্ছা, যখন তুমি থিটার জায়গায় 2 পাই বসাচ্ছ, তাহলে এটা হয়ে যাচ্ছে e⁻i 1 - m 2 পাই, মাইনাস থিটার জায়গায় যখন 0 বসাচ্ছ e⁻0 মানে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, ওকে। এইবার এই e⁻i থিটার যে ফর্মুলাটা রয়েছে, এই যে এই ফর্মুলাটা e⁻i থিটা সমান cos থিটা প্লাস আই সাইন থিটা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে কি হবে?
কস থিটা, থিটা মানে এখানে হচ্ছে 1 - m 2 পাই, প্লাস I sin θ 1 - m 2 পাই, -1। ঠিক আছে, এখন এই জিনিসটার মান কত হবে? এম এর মান তুমি যা ইচ্ছা নাও, ধরো এম এর মান তুমি -1 নিও, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে cos 4 পাই। cos 4 পাই মানে কত গো? হুম, cos 4 পাই মানে হচ্ছে +1, আর এক্ষেত্রে sin 4 পাই মানে 0। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমাদের এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে 0, তাই না? এম এর মান যা ইচ্ছা নাও না কেন, সুতরাং আলটিমেটলি আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয়ে গেল 0। বুঝতে পারলে? তুমি এখানে এম এর মান যা খুশি বসাও, দেখো এই ব্র্যাকেটের জিনিসটা টোটালটা কেটে গিয়ে 0 হয়ে যাবে। হুম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে, যদি এম ইজ ইকাল টু 1 হয় এটা হয়ে যাবে 2 পাই আই, আর যদি এম নট ইকাল টু 1 হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয়ে যাবে 0। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে যে কোনো কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমরা সলভ করতে পারি। আরো অনেক প্রসিডিওর আছে, এটা হচ্ছে একদম বেসিক যেটা। হুম, ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা? ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কার্ভটা দেওয়া রয়েছে না, সেই কার্ভের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাও কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আমি কার্ভের ছবিটা একটুখানি আঁকি, ধরো এই জায়গাটাতেই আঁকি, এটা মনে করো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আলফা যেটা, সেটা মোটামুটি ভাবে এইরকম জায়গায় রয়েছে। হ্যাঁ, আর এইটা মনে করো আমাদের সার্কেল, এইটা হচ্ছে আমাদের সার্কেল। তাহলে এবার এই সার্কেলটার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যে ডাইরেকশনটা নিয়েছি সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ইন জেনারেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন নেওয়া হয়ে থাকে। বুঝতে পারলে? তাহলে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডাইরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। যেরকম রিয়াল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি লিমিটটা কোথা থেকে কোথায় নিচ্ছি, A to B নিচ্ছি না B to A নিচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। সেই রকম এক্ষেত্রে কিন্তু ডাইরেকশনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এই লিমিট A থেকে B নিলে একরকম অ্যান্সার আসবে, আর B থেকে A নিলে আরেক রকম অ্যান্সার আসবে। ঠিক কিনা? ওকে, তো এইবার এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের উপর কিছু প্রপার্টি বা কিছু নোট লিখে নাও। নাম্বার 1, ইন্টিগ্রেশন ওভার গামা এফ জেড। গামা হচ্ছে যে কোনো একটা কার্ভ। হ্যাঁ,
ডিজিট। এইবার এই গামার একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে, ইন জেনারেল আমরা অ্যান্টি ক্লকওয়াইজই নিয়ে থাকি। এইবার যখনই এই কার্ভের ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে দেব, হুম, অর্থাৎ গামার আগে আমি মাইনাস গামা নিয়ে নিচ্ছি, মাইনাস নেওয়া মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের আগেও কিন্তু একটা মাইনাস চলে আসবে। বুঝতে পারলে? ঠিক যেরকম রিয়াল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হতো a to b f(z), যখনই আমরা লিমিটটা ইন্টারচেঞ্জ করে দিতাম, b to a করে দিতাম, তখন সামনে কি হতো, একটা মাইনাস হয়ে যেত না? মনে পড়ছে? ঠিক একই রকম এখানেও তাই, যখনই আমরা ডাইরেকশনটা চেঞ্জ করে দেব সামনে একটা মাইনাস হয়ে যাবে। আর ডাইরেকশন চেঞ্জ মানেই হচ্ছে কার্ভের সামনে মাইনাস। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, আর একটা প্রপার্টি লিখে নাও, নাম্বার 2। যদি গামা কার্ভটাকে আমরা বিভিন্ন পার্টে ভাঙতে পারি, হ্যাঁ, গামা 1 প্লাস গামা 2 প্লাস ডট 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 গামা n, এইভাবে গামা কার্ভটাকে যদি আমরা বিভিন্ন পার্টে ভাঙতে পারি, সেক্ষেত্রে আমাদের গামার উপর ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেটা হবে, সেইটা এই পার্ট গুলোর উপর ইন্টিগ্রেশনের ভ্যালুর সামের সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ গামা 1 এর উপর ইন্টিগ্রেশন প্লাস গামা 2 এর উপর ইন্টিগ্রেশন এইভাবে চলবে। লাস্ট হচ্ছে গামা n এর উপর ইন্টিগ্রেশন। বুঝতে পারলে? এই দুটো প্রপার্টি আমাদের ইন্টিগ্রেশনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, কাজে লাগে। আচ্ছা, এইবার একটা থিওরেম করতে হবে। এই থিওরেমটার নাম হচ্ছে এমএল ফর্মুলা। এমএল ফর্মুলা কি বলছে? ইফ f is integrable on gamma of length ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে গামা একটা কার্ভ, যে কার্ভের লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। এবার সেই কার্ভের উপরে আমাদের এফ ফাংশনটা যদি ইন্টিগ্রেবল হয়, হুম, এবং তার সাথে আমাদের এফ ফাংশনের যে মডিউলাস ভ্যালু, সেই ভ্যালুটা লেসার ইকুয়াল ক্যাপিটাল অন গামা। অর্থাৎ গামার উপর থেকে যে কোনো জেড যদি আমরা নিই, তাহলে এফ এর যে মানটা পাবো তার মডিউলাস ভ্যালুটা অলওয়েজ লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এফ হবে। হুম, তো এই দুটো প্রপার্টি যদি মেনটেন করে, সেক্ষেত্রে আমাদের এমএল ফর্মুলা বলছে যে এই গামার উপর এর যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের মডিউলাস ভ্যালুটা লেসার ইকুয়াল হবে কার থেকে? m × l এর। যেখানে টা হচ্ছে এই এম, আর এলটা হচ্ছে আমাদের কার্ভের লেন্থ।
বুঝতে পারলে? এটার নামই হচ্ছে এমএল ফর্মুলা, এই থিওরেমটার নামই হচ্ছে এমএল ফর্মুলা। ক্লিয়ার? এটার প্রমাণটা না করলেও চলবে, অন্যান্য থিওরেমে আমাদের এইটা ইউজ হয়। হ্যাঁ, এর প্রমাণটা ইন্ডিভিজুয়ালি পরীক্ষায় খুব একটা আসে না। আচ্ছা, নেক্সট। এই যে আমরা দেখলাম যে আমাদের ইন্টিগ্রেশনটা অবশ্যই কার্ভের উপরে হয়, যেমন এক্ষেত্রে সার্কেলের উপরে হলো। সব সময় যে সার্কেল হবে এরকম ব্যাপার নয়, যে কোনো কার্ভ হতে পারে। তো এই কার্ভের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন টাইপের কার্ভ হতে পারে। তো সেই টাইপ গুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। কারণ যে কোনো অঙ্ক বা থিওরেমের ক্ষেত্রে বিভিন্ন টাইপের কার্ভ যখনই আসবে, তখন কনফিউজ হওয়ার থেকে আগে আমরা কার্ভের টাইপ গুলো সম্পর্কে জেনে নিই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হেডিং করো টাইপস অফ কার্ভস। কার্ভের বিভিন্ন রকমের প্রকারভেদ। একটা ছবি আঁকো। ধরো, এটা হচ্ছে আমাদের একটা কার্ভ, কমপ্লেক্স প্লেন। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হুম। এইবার এই কার্ভটাকে আমরা নাম্বার ওয়ান বলবো ক্লোজড কার্ভ। ক্লোজড কার্ভ। ক্লোজড কার্ভ কখন বলবো না, যখন আমাদের কার্ভের স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দুটো সেম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইটা যদি আমাদের স্টার্টিং পয়েন্ট হয়, এটাকে আমি বলছি জেড অফ এ। আর এইটা যদি এন্ড পয়েন্ট হয়, এটাকে বলছি জেড অফ বি। তো এই স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই দুটো যদি সেম হয়, মানে ধরো এরকম এরকম, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, তার সাথে সাথে এটাই এন্ড পয়েন্ট। বুঝতে পারলে? তো তখন কার্ভটাকে আমরা বলবো ক্লোজড কার্ভ। বোঝা গেল? ঠিক আছে। নাম্বার টু, সিম্পল কার্ভ। সিম্পল কার্ভ, কোন একটা কার্ভকে সিম্পল কার্ভ। কখন? যখন ওই কার্ভটা কোনো পয়েন্টে কাট, ডাজ নট, সহজ ভাষায় একদম বলছি, ডাজ নট কাট, কোনো পয়েন্টে কাট করবে না। যেরকম আমি যদি একটা কার্ভ আঁকি, ধরো এরকম একটা কার্ভ আমি আঁকলাম, আর একটা ছবি আঁকছি। ধরো এই যে এই একটা কার্ভ আমি আঁকলাম। তো লক্ষ্য করে দেখো, এই কার্ভটা একটা পয়েন্টে কাট করছে, ঠিক কি না? তো এইরকম কোনো যদি কাট না থাকে, তখন আমরা কার্ভটাকে বলবো সিম্পল কার্ভ। ক্লিয়ার? আর যদি কাট থেকে থাকে, তাহলে সেটাকে সিম্পল বলা যাবে না, সেটাকে বলবো নট সিম্পল।
নাম্বার 3 দিয়ে লিখতে পারো নট সিম্পল। কখন নট সিম্পল কার্ভ বলবো? যদি কাট থাকে, ডাজ কাট। যেরকম এইটা, এটা একটা কাট। আরেক ধরনের কার্ভ হয়, সেটা হচ্ছে রেকটিফায়েবল। রেকটিফায়েবল রেকটিফায়েবল মানে হচ্ছে যে যে কার্ভটা রয়েছে, হ্যাঁ, সেই কার্ভের পুরোটা আমি ট্রাভেল করতে পারবো। মানে এক প্রান্ত থেকে যদি আমি হাঁটা শুরু করি, একদম পুরো রাস্তা দিয়ে হেঁটে 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 একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবো। যেরকম ধরো এই কার্ভটাই যদি আমি বলি, ব্যাস। তাহলে লক্ষ্য করো, এই যে এ পয়েন্ট থেকে যদি তুমি হাঁটা শুরু করো, দেখো এই কার্ভের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তুমি কিন্তু একদম শেষ মাথায় বি পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারছো, ঠিক আছে? তো এই ধরনের কার্ভকেই বলা হয় রেকটিফায়েবল কার্ভ। ক্লিয়ার? বুঝতে পারলে? হুম, ঠিক আছে। এর একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশনও আছে রেকটিফায়েবল কার্ভের। সেই ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা না পড়লেও হবে। হুম, তাও আমি একটুখানি বলে দিচ্ছি। ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। হ্যাঁ, ধরো আহ এই উপরের কার্ভটাকে আমি নিচ্ছি। উপরের কার্ভটাকে নিচ্ছি, যেটা স্টার্টিং পয়েন্ট, সেটাকে আমি বলছি Z0। তারপরে আরেকটা পয়েন্ট নিলাম Z1। তারপরে আরেকটা পয়েন্ট নিলাম কার্ভের উপরে Z2। তারপরে আরেকটা পয়েন্ট নিলাম Z3। এইভাবে চলবে, হ্যাঁ। তারপরে শেষ পয়েন্টটাকে আমি বলছি Z4। বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করো, আমি আমাদের কার্ভটাকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করলাম। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ছোট ছোট অংশে আমি ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার ভালো করে শুনবে, হ্যাঁ। এইবার এই যে পয়েন্ট গুলো আমি নিলাম, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স গুলোকে আমাদের বার করতে হবে। এই Z0 আর Z1 এর মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে। Z1 আর Z2 এদের মধ্যে ডিস্টেন্স কি সেটা দেখতে হবে। Z2 Z3 এর মধ্যে ডিস্টেন্স, আর Z3 Z4 এর মধ্যে ডিস্টেন্স। বুঝতে পারলে? এই চারটে ডিস্টেন্স বার করে আমি সেই চারটে ডিস্টেন্সের সাম করে দিলাম। সেই সামটাকে আমি বলছি LP1। তার মানে LP1 মানে কি? Z1 থেকে Z0 যে ডিস্টেন্স সেটা, প্লাস Z2 থেকে Z1 এর ডিস্টেন্স সেটা, প্লাস Z3 থেকে Z2 যে ডিস্টেন্স সেটা, প্লাস Z4 থেকে Z3 যে ডিস্টেন্স। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হুম, ঠিক একইভাবে ওই কার্ভটাকেই আমি এইবার আরো
অন্য ছোট ছোট অংশে ভাগ করছি। আগের বার কটা পার্ট নিয়েছিলাম? একটা, দুটো, তিনটে, চারটে অংশে ভাগ করেছিলাম। এবার আমি ওটাকেই তিনটে অংশে ভাগ করছি। হ্যাঁ, চারের বেশিও করতে পারি, কমও করতে পারি, অসুবিধা কিছু নেই, যা ইচ্ছা। সেম ছবি আমি এখানে আঁকলাম। তাহলে এইটাকে এবার নাম দাও Z0 ড্যাশ, এইটাকে নাম দাও Z1 ড্যাশ, এখানে একটা পয়েন্ট নিলাম Z2 ড্যাশ, 1 2 3, আর এইটাকে নাম দিলাম Z3 ড্যাশ। বুঝতে পারলে? তো একই রকম ভাবে Z0 ড্যাশ আর Z1 ড্যাশ এর মধ্যবর্তী দূরত্ব বার করো। একইভাবে তার পরেরটা ডিস্টেন্স বার করো, তার পরেরটা ডিস্টেন্স বার করো, দিয়ে এই তিনটে ডিস্টেন্স কে যোগ করে দাও। সেটাকে আমি বলছি LP2। সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে। হুম। তো এইভাবে আমার যতগুলো পার্টে ইচ্ছা ততগুলো পার্টে আমি কার্ভটাকে ভেঙে তাদের ডিস্টেন্সের সাম বার করতে পারি। এরকম হাজারখানা এলপি বেরোবে, ঠিক কিনা? LP1, LP2, LP3, LP4, এরকম ভাবে বেরোতেই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সাম গুলোকে নিয়ে, এলপি গুলোকে নিয়ে আমি একটা সেট তৈরি করছি। সেই সেটটা কিরকম হবে? দা সেট, সেই সেটটা হয়ে যাবে এইরকম: এল পি আই, আয়ের মান 1 2 3, এরকম ভাবে পরপর পরপর চলবে। বুঝতে পারলে? তো এইবার এই সেটটা যদি বাউন্ডেড হয়ে যায়, হ্যাঁ, এই সেটটা যদি বাউন্ডেড হয়ে যায়, তখন আমরা বলতে পারবো আমাদের কার্ভটা হবে রেকটিফায়েবল। দেন দ্য কার্ভ ইজ রেকটিফায়েবল। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? এটা হচ্ছে রেকটিফায়েবল কার্ভের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। আর সহজ ভাষায় আমি যেটা বললাম, স্টার্টিং পয়েন্ট থেকে হাঁটা শুরু করে তুমি যদি হাঁটতে 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 এন পয়েন্টে পৌঁছে যেতে পারো, তাহলেই সেটা হয়ে যাবে রেকটিফায়েবল। আর দেখা যাচ্ছে হাঁটা শুরু করলে তুমি জীবনেও এন পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারছো না, তখন সেটা রেকটিফায়েবল হবে। ক্লিয়ার? বলো, কোনো সমস্যা? ঠিক আছে। তাহলে মেনলি আমাদের এইগুলোই লাগে। হ্যাঁ, ক্লোজড, সিম্পল আর রেকটিফায়েবল, এই তিনটে অংশই আমাদের লাগে সব সময়। আচ্ছা, এইবার চলে আসো একটা থিওরেমে। এই থিওরেমটার নাম হচ্ছে কোসিস ফান্ডামেন্টাল থিওরেম। কি বলছে থিওরেমটাই? ইফ এফ ইজ অ্যানালিটিক, অ্যানালিটিক আমরা জানি, জানো তো নাকি কোন একটা ফাংশনকে কখন অ্যানালিটিক বলা হবে?
যদি সেই ফাংশনটা প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তখন ওই ফাংশনটাকে বলা হয় অ্যানালিটিক। তাই তো? উইদিন এ সিম্পল ক্লোজড রেকটিফায়েবল কার্ভ সি। ঠিক আছে, সি হচ্ছে একটা সিম্পল ক্লোজড রেকটিফায়েবল কার্ভ, ওর উপর ডিফাইন করা রয়েছে এফ, এফটা অ্যানালিটিক। আচ্ছা, এবং তার সাথে এফটা হচ্ছে কন্টিনিউয়াস অন সি। ভালো কথা। তাহলে আমাদের ওই সি এর উপর এফ জেড এর যে ইন্টিগ্রেশন, তার মানটা 100% ইকুয়াল টু হয়ে যাবে 0। ঠিক আছে, এফ জেড এর উপর সি এর উপর এফ জেড এর যে ইন্টিগ্রেশন, সেটা অবশ্যই হয়ে যাবে 0। কখন হবে? যদি এফটা অ্যানালিটিক হয় আর সিটা যদি হয়ে যায় ক্লোজড সিম্পল রেকটিফায়েবল কার্ভ। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তাহলে একটা প্রবলেম লেখো। ইভালুয়েট ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি। হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রেশন মানে এই সিটা ক্লোজড, সেটা ডিনোট করছে। ডিজেড বাই জেড প্লাস টু, এটা ইভালুয়েট করতে হবে। অ্যান্ড ডিডিউস দ্যাট ইন্টিগ্রেশন 0 to π 1 + 2 cos θ বাই 5 + 4 cos θ d θ ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে, যেখানে আমাদের সি হচ্ছে মড জেড ইজ ইকুয়াল টু 1, মানে অবশ্যই একটা সার্কেল যার সেন্টার হচ্ছে 0-তে এবং রেডিয়াস হচ্ছে 1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তাহলে প্রথমে ছবিটা আঁকো। জিরোতে সেন্টার, রেডিয়াস 1, মানে এইটা হচ্ছে আমাদের সার্কেলটা, সি সার্কেল এটা। ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশনটা রয়েছে সেটাকে এফ জেড ধরে নাও।
এখন এই এফ জেড ফাংশনটা অবশ্যই সি এর মধ্যে অ্যানালিটিক, তাই না? সিন্স এফ জেড ইজ অ্যানালিটিক উইদিন সি, দেন ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডিজেড, সেটা সমান কি হবে বলো? কি হবে? যেহেতু এফ জেডটা অ্যানালিটিক, বলো। কিচ্ছু শোনা যাচ্ছে না, ভ্যার করছে। মাইকটা ঠিক করতে বললাম। এটা অবশ্যই হয়ে যাবে জিরো। কেন? বাই কোচি ফান্ডামেন্টাল থিওরেম, এইমাত্র আমরা পড়লাম। কোসিস ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী এই মানটা অবশ্যই হয়ে যাবে জিরো। ঠিক আছে? দ্যাট মিনস, আচ্ছা এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এইবার আমরা আবার ওই যে প্যারামেট্রিক ফর্মে যেটা একদম শুরুতে শিখলাম, সেইভাবে আবার এই ইন্টিগ্রেশনটার মান বার করব। তো সেইভাবে এই ইন্টিগ্রেশনটার মান যেটা বেরোবে, সেইটা সমান আলটিমেটলি আমরা ইকুয়াল টু জিরো করে দেব। তাহলেই আমাদের অ্যান্সার আসবে। হ্যাঁ, আচ্ছা, তার জন্য আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন লিখতে হবে। লেখো। তা প্যারামেট্রিক ইকুয়েশন অফ দা সার্কেল mod z is equal to 1 is, কি হবে? প্যারামেট্রিক ইকুয়েশন জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা, তাই তো? যেখানে থিটার মান হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের চেহারাটা হয়ে যাবে এইরকম। ডিজেড কত হবে গো? এই যে, এটা হচ্ছে জেড, তাহলে ডিজেড হবে আমাদের আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আর জেড প্লাস টু সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস টু।
লিমিট কি হবে, যেহেতু সার্কেল থিটার মান 0 থেকে শুরু করে 2 পাই। ঠিক আছে, এটাকে ভাঙো। আই বাইরে চলে আসলো। এক কাজ করো, উপর নিচে 2 + e⁻⁻i থিটা এইটা দিয়ে মাল্টিপ্লাই করো উপর নিচে। গুণ করে দাও। আর নিচেরটা কি হবে, গুণ করলে 4 + 1 + 2 e⁻i থিটা +e⁻⁻i থিটা d থিটা, তাই কি না? হুম। এখন আমরা e⁻i থিটার ফর্মুলা জানি। cos থিটা প্লাস i sin থিটা। 4 + 1 মানে হচ্ছে 5 +2 e⁻i থিটা প্লাস e⁻⁻i থিটা, সেটা মানে কি হয়ে যাবে, 2 cos থিটা। ঠিক আছে, this is equal to I 2 cos থিটা +1 প্লাস I sin থিটা বাই 5 + 4 cos থিটা d থিটা। ঠিক আছে। আচ্ছা, এইবার লক্ষ্য করো, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে কি ছিল, 1 + 2 cos থিটা/5 + 4 cos থিটা, দেখো সেটা কিন্তু এসে গেছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার এই মানটাই তুমি 1 নম্বরে বসিয়ে দাও, এই 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে লেখো ফ্রম 1 উই হ্যাভ, 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে কি হবে, 1 নম্বরে বসালে প্রথমটা হয়ে যাবে I ইন্টু ইন্টিগ্রেশন 0 to 2 পাই 1 প্লাস কত ছিল, 2 cos থিটা বাই 5 + 4 cos থিটা ডি থিটা। তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখনো কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। রেডি? আর আর এই আইটা যদি এখানে মাল্টিপ্লাই করে দাও তাহলে -1 হয়ে যাবে, দ্যাট মিনস মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2 পাই সাইন থিটা
ডি থিটা বাই 5 + 4 cos θ। আর ডান দিকটা কত? অবশ্যই 0। ঠিক আছে, এইবার আমরা বোথ সাইডে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করব। সেকন্ড শোনা দেখো, যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। স্যার বলছি, এখানে একটু নিচে করুন। নিচে করলে একটা মানে স্যার ওখানে ইনটু যখন করেছে 2 cos θ + 1 ঠিক আছে, কিন্তু 2i cos sin θ হবে না? কোনটা গো? স্যার ডি থিটা এখানে একদম লাস্টে, রাইট সাইডে একদম। হ্যাঁ, 2 cos এটাই? θ + 1, হ্যাঁ, +2i sin θ হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2 মাল্টিপ্লাই আর হবে। এখানে ডি থিটাও ছুটে গেছে। হ্যাঁ, এটা 2 2 মাল্টিপ্লাই হবে। আর এখানে ডি থিটা, ঠিক। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে একটা 2 মাল্টিপ্লাই করে দাও। এইবার তুমি বোথ সাইডে ইকুয়েটিং করো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট। লেখো ইকুয়েটিং রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট from both side. We have, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ইমাজিনারি পার্টটা নিলেই অ্যান্সার চলে আসবে, রিয়াল পার্টটা নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা শুধুমাত্র ইমাজিনারি পার্টটাই নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা প্রমাণ করতে দিয়েছিল সেখানে কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট ছিল 0 থেকে π। আর আমাদের এখানে ইন্টিগ্রেশনের লিমিট আছে 0 থেকে 2π, সো এটাকে পাই করতে হবে। পাই করার জন্য উম, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা, যে 0 থেকে 2a f(x) dx। তো সেটাকে আমরা লিখতে পারি 2 × 0 to a f(x) dx। কখন লিখতে পারি বলো তো এটা? যদি f(2a - x) সমান হয় fx। ঠিক আছে, তো সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলেই এই টুটা সামনে চলে আসবে। হ্যাঁ, টুটা সামনে চলে আসলো, 0 থেকে 2π, 0 থেকে π হয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে যা ছিল তাই থাকবে। কিভাবে হলো? ওই ডান দিকের ফর্মুলাটা ইউজ করে। হ্যাঁ, এবার টুটা ডান দিকে পাঠিয়ে দিলেই আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? কোনো অসুবিধা?
বলো। কি ঠিক আছে নাকি গো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। আচ্ছা, এইবার উম, এই যে কোসি ফান্ডামেন্টাল থিওরেম আমরা করলাম, এর কিছু কনসিকুয়েন্স আছে। সেই কনসিকুয়েন্স গুলো দেখতে হবে। হেডিং করো কনসিকুয়েন্সেস অফ কোসি ফান্ডামেন্টাল থিওরেম। কোসি ফান্ডামেন্টাল থিওরেমের কনসিকুয়েন্স নাম্বার ওয়ান, let f be analytic in a simply connected region R, and let alpha and beta be any two points in R। ঠিক আছে? Then integration alpha to beta fz dz is independent of the path in R joining alpha and beta। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি বলতে চাইছে না, আমাদের কাছে প্রথমত একটা সিম্পলি কানেক্টেড রিজিয়ান রয়েছে আর এইটা মনে করো সিম্পলি কানেক্টেড রিজিয়ান আর, হ্যাঁ। এবার এর মধ্যে দুটো পয়েন্ট রয়েছে, একটা আলফা একটা বিটা। আলফাটার নাম দাও ক্যাপিটাল এ, আর বিটাটাকে তুমি নাম দিতে পারো ক্যাপিটাল বি। এখন এই এ আর বি, এই পয়েন্ট দুটো কানেক্ট করা বিভিন্ন রকম ভাবে যেতে পারে। ধরো আমি
এইভাবে একটা কার্ভ নিতে পারি আলফা থেকে বিটাতে যাচ্ছে, অথবা এইভাবে একটা কার্ভ নিতে পারি আলফা থেকে বিটাতে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে বিভিন্ন রকম ভাবে কানেক্ট করা যেতে পারে, এরকম বিভিন্ন কার্ভ থাকতে পারে বা বিভিন্ন পাথ থাকতে পারে। এবার এই প্রপার্টিটা কি বলছে না, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এফ জেড এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাথের উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ তুমি যে পাথেই আলফা আর বিটাকে কানেক্ট করো না কেন, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু অলওয়েজ সেম হবে। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। তো এর প্রমাণটা করো। লেখো, লেটাস জয়েন the points capital A and capital B by two curves. একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। তো এই লেফট সাইডেরটা মনে করো C1, রাইট সাইডেরটা মনে করো C2, দুটো কার্ভ আমরা এখানে নিলাম। তো এখন এই যে A থেকে C2 হয়ে B গেলাম, আবার বি থেকে C1 হয়ে এ আসলাম, এই পুরোটা একটা ক্লোজড রেকটিফাইবল কার্ভ তৈরি করছে না? Then we get a simple closed rectifiable curve। এ, ধরো এখানটা একটা পয়েন্ট নিলাম সি, এ সি, তারপর বি তে গেলাম, তারপর এরকম জায়গায় একটা পয়েন্ট নিলাম ডি, ডি এ। ঠিক আছে? আচ্ছা, এখন এফটা যেহেতু অ্যানালিটিক স্টেটমেন্টেই বলা রয়েছে, এই এফ ইজ অ্যানালিটিক ইন আর, তাহলে আমরা এফ এর উপর কসি ফান্ডামেন্টাল থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। দেন বাই কোসিস ফান্ডামেন্টাল থিওরেম উই হ্যাভ। ঠিক আছে, তাহলে কোসি ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন এ বি সি ডি এ এর উপর এফ জেড এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা অবশ্যই কি হবে, বলো? 0 হবে। 0। এখন এই ইন্টিগ্রেশনের এই প্রপার্টিটা দেখো আমরা পড়েছিলাম, এই যে এই 2 নাম্বার প্রপার্টিটা, গামা কার্ভকে যদি আমি ছোট ছোট অংশে ভাঙতে পারি, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটাও কিন্তু ছোট ছোট অংশে ভেঙে যাবে, তাই না? তো সেই প্রপার্টি অনুযায়ী আমরা এখানে এই যে এ বি সি ডি এ, এই কার্ভটাকে দুটো অংশে ভাঙছি। কিরকম?
একটা অংশ নিচ্ছি এ সি বি, আর একটা অংশ নিচ্ছি বি ডি এ। দুটো অংশে ভেঙে দিই, ঠিক আছে, দুটো পার্টে ভেঙে দিলাম। এখন তুমি ছবিতে দেখো এ সি বি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি C2 বোধহয় নাকি। আর বি ডি এ সেটা দেখো C1, কিন্তু C1 এর ডাইরেকশনটা কোন দিকে আছে, এ থেকে বি এর দিকে। আর বি ডি এ করলে উল্টো হয়ে যাচ্ছে ডাইরেকশনটা। তাহলে উল্টো ডাইরেকশন মানে কি, সামনে একটা মাইনাস হবে, বোঝা গেল। তার মানে বি ডি এ সেটা অ্যাকচুয়ালি হচ্ছে -C1, ঠিক আছে, নাকি না? হ্যাঁ স্যার। This is imply integration over C2 fz dz is equal to minus integration over minus C1 fz dz। আবার এই ডান দিকের জিনিসটাকে আমি লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন ওভার C1 fz dz, ইন্টিগ্রেশনের 1 নাম্বার প্রপার্টি অনুযায়ী, তাই না? তাহলে ব্যাপারটা কি হলো দেখো, এই যে C2 উপরে fz এর ইন্টিগ্রেশনের ভ্যালু যা হবে, C1 এর উপরেও ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কিন্তু সেম হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে আমরা কোন পাথে যাচ্ছি, C1 না C2, তার উপর কিন্তু কোনো রকম নির্ভরশীল হচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হুম, ঠিক আছে। নেক্সট, নাম্বার 2। এটাও একটা কনসিকুয়েন্স। কি বলছে, লেট Γ1 and Γ2 be two simple closed rectifiable curves Γ2 lying wholly within Γ1। ঠিক আছে, Γ2টা পুরোপুরি Γ1 এর মধ্যে লাই করেছে। আচ্ছা, if f is analytic in the closed annulus determined by Γ1 and Γ2, then তাহলে আমাদের Γ1 এর উপর fz এর যে ইন্টিগ্রেশন, সেটা ইকুয়াল হয়ে যাবে
গামা টুর উপর এফ জেড এর ইন্টিগ্রেশনের সাথে। ঠিক আছে, আচ্ছা ছবিটা আঁকি। ধরো এইটা হচ্ছে আমাদের আর রিজিয়ন, সিম্পলি কানেক্টেড ডোমেন আর। আর বলেছে কি না, গামা ওয়ান আর গামা টু বলেছে, তাহলে এটা মনে করো গামা টু, আর গামা ওয়ানটা হচ্ছে গামা টু এর মধ্যে লাই করছে নাকি? না, গামা টুটা গামা ওয়ান এর মধ্যে লাই করছে, সেক্ষেত্রে এটা গামা ওয়ান দাও, আর এর মধ্যে নিয়ে নাও গামা টু। বোঝা গেল? এবার কি বলছে দেখো, যে আমাদের এফটা যদি অ্যানালিটিক হয় কোথায়, ইন দা ক্লোজড অ্যানিউলাস ডিটারমাইন্ড বাই গামা ওয়ান অ্যান্ড গামা টু। তাহলে এই গামা ওয়ান আর গামা টুর মাধ্যমে যে ক্লোজড অ্যানিউলাসটা তৈরি হচ্ছে, সেইটা আর কিছুই নয়, এই যে এই জায়গাটা, সিম্পলি এই জায়গাটা, এইটা হচ্ছে আমাদের ক্লোজড অ্যানিউলাস, হ্যাঁ, ডিটারমাইন্ড বাই গামা ওয়ান অ্যান্ড গামা টু। বুঝতে পারলে? অ্যানিউলাস বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে কিনা? তো এই পুরো হলুদ জায়গাটাতে যদি আমাদের এফ ফাংশনটা অ্যানালিটিক হয়ে যায়, সেক্ষেত্রে গামা টু কার্ভের উপরে ইন্টিগ্রেশনের ভ্যালুটা যা হবে, গামা ওয়ানের উপরেও কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম হবে, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একইভাবে এখানে গামা টু আরেকটা যদি গামা থ্রি থাকতো, সেক্ষেত্রেও সেম হতো। হুম, এইভাবে চলবে। তাহলে এর প্রমাণটা তোমাদের হোম টাস্ক থাকলো, এসএলএম থেকে দেখবে, এসএলএম এ নিশ্চয়ই পড়া আছে, হ্যাঁ। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে। এরপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোসি ইন্টিগ্রাল ফর্মুলা, সেটা আজকে আর করছি না, সেটা আবার নেক্সট ক্লাসে করব। হুম, এই পর্যন্তই থাক আজকে।